দর্শক আমন্ত্রণ ইউএনএফপি এর সহযোগিতায় আরটিভির নতুন ধারাবাহিক মাতৃত্ব অনন্য আসুন একে নিরাপদ করি অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি সিফাত শারমিন। এখনো প্রতি বছর ৭,০০০ মহিলা মৃত্যুবরণ করছে শুধুমাত্র সন্তান জন্ম দেওয়ার সময়। এর পেছনের কারণগুলোর দিকে যদি আমরা নজর দেই তাহলে দেখব একটু সচেতনতাই পারে এসব মৃত্যুগুলোকে রোধ করতে। মাতৃত্ব অনন্য আসুন একে নিরাপদ করি একটি সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠান, যেখানে আমরা এই বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে এ থেকে উত্তরণের উপায় নিয়ে আলোচনা করব। আজকের আমাদের অতিথি আছেন মাননীয় প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ডক্টর ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত মুজিবুর রহমান ফকির এমপি, প্রফেসর ডাক্তার শরফুদ্দিন আহমদ মহাসচিব বিএমএ, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপিকা তাহেরা আহমেদ এবং সঙ্গীত শিল্পী নির্ঝর। প্রথমে আমরা শুরু করব মাননীয় প্রতিমন্ত্রী আপনার কাছ থেকে। আপনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করুন। আপনাকে ধন্যবাদ। আমাদের দেশে জনসংখ্যা একটি বড় সমস্যা। জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে গেলে পরিবার পরিকল্পনা কর্মসূচির আওতায় আসতে হবে। এইখানে আমি বলতে চাই যে শিশু মৃত্যুর হার, মাতৃমৃত্যুর হার, মানুষের আয়ুকাল, এটা হচ্ছে এই তিনটা সূচক কোনো দেশের স্বাস্থ্য ব্যবস্থা কেমন, দেশের অবস্থা কেমন, পাঁচটা বিষয়ের উপরে নির্ভর করে। প্রথম কথা হচ্ছে যে শিক্ষিতর হার কত, দ্বিতীয়ত আসে শিশু মৃত্যুর হার কত, তৃতীয়ত আসে মাতৃমৃত্যুর হার কত, তারপরে আছে যে জনসাধারণের আয়ুকাল কত, পার ক্যাপিটা ইনকাম কত। এইটাতেই কোনো দেশের কি অবস্থাটা সেটা নির্ভর করে এই সূচকগুলোর উপরে। আপনার কাছে আমরা আবারও আসবো। আপনি বলছিলেন যে রিপ্রোডাক্টিভ হেলথ, যেটা টু এনশিওর রিপ্রোডাক্টিভ হেলথ অ্যাক্সেস, ইউনিভার্সাল অ্যাক্সেস টু রিপ্রোডাক্টিভ হেলথ। আমি এখন অধ্যাপিকা তাহেরা আহমেদের কাছে জানতে চাচ্ছি, আপনি অনেকদিন ধরে, দীর্ঘদিন ধরে এই মাতৃস্বাস্থ্যের সঙ্গে কাজ করছেন, একটি ইউএন সংস্থার সঙ্গে আপনি 29 বছর কাজ করেছেন, তো আপনার অভিজ্ঞতা কি এই ব্যাপারে? আচ্ছা, আমি প্রথমে স্যার যেটা বললেন রিপ্রোডাক্টিভ হেলথ, প্রজনন স্বাস্থ্যের একটা মেইন কম্পোনেন্ট হলো সেফ মাদারহুড, দ্যাট ইজ নিরাপদ মাতৃত্ব। আর নিরাপদ মাতৃত্ব একটা বিরাট প্রোগ্রাম হিসাবে গভর্নমেন্ট নিয়েছে, বহুদিন ধরে নিচ্ছে এবং আরও খুব বেশি প্রোগ্রেস করেছে। এখন আমার মনে হয় যে আমরা MDG 5টা আমরা ইজিলি অ্যাচিভ করতে পারবো। যেমন প্রথমে 15 বছর আগে 540-এর মতন ছিল, তার মানে প্রতি বছর 13,000 মা মারা যেত। এটা নামতে নামতে এখন চলে আসছে 7,000-এ। এখন 7,000 মানে 194 per 100,000 লাইফ বার্থ। 7,000 মাও যদি মারা যায় এটাও তো অনেক অনেক বেশি। আমাদের সরকার এত সুন্দর কাঠামো, একদম কমিউনিটি লেভেল থেকে, ফিল্ড ওয়ার্কার থেকে, কমিউনিটি ক্লিনিক থেকে, ইউনিয়ন হেলথ, ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার, উপজেলা হেলথ কমপ্লেক্স, ডিস্ট্রিক্ট লেভেল, তারপরে আপনার প্রত্যেকটা বড় বড় হাসপাতাল সিটিতে। আমরা আবার আসবো। আমরা এই কোয়েশ্চেনটাই ডক্টর শরফুদ্দিন আমাদের কাছে জানতে চাবো যে এটা আমরা কেন পাচ্ছি না। আসলে সুন্দর কথা বলেছেন যে মায়ের চেয়ে আপন কেহ নাই শব্দটি আমরা ব্যবহার করি গল্পে, কবিতায়, কিন্তু এই মায়ের যে কষ্ট এটা কিন্তু সামাজিকভাবেও আমরা অনেকে বুঝি না। এই যে মাতৃত্ব দিবস বা মাকে বাঁচানো, কেন একটি দেশকে যদি সুন্দরভাবে এগিয়ে নিতে হয় তাহলে মাতৃমৃত্যু রোধ করতে হবে। বাংলাদেশ অনেকখানি এগিয়েছে। আপনি একটু আগেই বলছিলেন মার্গারেট চ্যান, যিনি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ডিজি, এছাড়াও সোনিয়া গান্ধী বাংলাদেশে এসে বলে গেছে আমাদের স্বাস্থ্য অবকাঠামো বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অনেক অনেক বেশি উন্নত। সেই ইনফ্রাস্ট্রাকচারে রেখেই বর্তমান সরকার ক্ষমতায় এসে আপনারা জানেন গত 3 বছরের মধ্যে যে পরিমাণ মাতৃমৃত্যুর হার কমানো বা শিশু মৃত্যুর হার কমিয়েছে তার প্রমাণ হিসাবে আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী ইউনেস্কো পুরস্কার পেয়েছে। তাহলে এখানে আমি একটু অ্যাড করি, এই যে এই আমরা এখন ক্ষমতায় আসার পরে যেটা শুরু করছি তা না, বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা 97 সনের 1997 সনের 28শে মে এটাকে নিরাপদ মাতৃত্ব দিবস উনি চালু করেন। নিজে উপস্থিত থেকে একটা অনুষ্ঠান হয় এবং তিনি বলছে যে প্রত্যেকটি গর্ভই জানি কাউন্ট হয় এবং প্রত্যেকটা শিশু জানি সঠিকভাবে জন্মগ্রহণ করে। এটা কিন্তু তখন থেকে পরিসংখ্যানের দিক দিয়েও আমরা অনেক পিছনে ছিলাম। স্যার আরেকটা ভালো জিনিস কমিউনিটি ক্লিনিক করা হয়েছে, এটা বন্ধ ছিল, এখন কমিউনিটি ক্লিনিক আবার আসছে এবং কমিউনিটি ক্লিনিকটা এইটাই হলো যে স্থানে ডাইরেক্টলি মাননীয় মন্ত্রী যেহেতু মাতৃত্ব দিবসের কথা উল্লেখ করলেন, আমরা এই বিষয়ে একটা রিপোর্ট দেখে নিচ্ছি।
2000 সালে ইউএন মিলেনিয়াম সামিটে 189 দেশ একযোগে কিছু টার্গেট এবং গোল নির্ধারণ করে দেয়, যা 2015 সালের মধ্যে অর্জন করতে হবে। কি সেই গোল? যেমন একটি গোল MDG 5, যার স্লোগান হলো ম্যাটারনাল হেলথ বা মাতৃস্বাস্থ্য। কোন পর্যায়ে আছি আমরা? 1991 সালে আমাদের দেশে মাতৃমৃত্যুর হার ছিল 574 পার 1 লাখ লাইফ বার্থ, আর বর্তমানে এই সংখ্যা নেমে দাঁড়িয়েছে 194-এ। 2015 সালে যে সংখ্যা হবে বলে আমরা ঘোষণা করেছি তা হলো 144। এবার সামগ্রিক মাতৃস্বাস্থ্যের দিকে নজর দেই। কেমন আছেন তারা? এখনো প্রতি বছর 7000 মহিলা মারা যায় শুধুমাত্র সন্তান প্রসব করার সময়, অথচ এই মৃত্যুগুলো চাইলেই আমরা কমিয়ে আনতে পারি। বিয়ে করতে সন্তান প্রসবের হার মাত্র 26 ভাগ, অর্থাৎ দেশের 70 ভাগেরও বেশি মায়েদের সন্তান প্রসব হয় বাড়িতে অথবা অদক্ষ হাতে। আবার প্রসব পূর্ব এবং প্রসব পরবর্তীকালীন সেবার অবস্থা আরো ভয়াবহ। শুধু কি তাই, দেশে মাতৃমৃত্যুর বড় একটি কারণ হলো রক্তক্ষরণ। এছাড়াও অনিরাপদ গর্ভপাত, প্রসব পরবর্তী সংক্রমণ সহ আরো অনেক কারণই রয়েছে। যে আমরা এখন আবার ফিরে আসবো অধ্যাপিকা তাহরা আহমেদের কাছে। আপনি বলছিলেন। না, আমার কাছে এই রিপোর্ট সত্যি খুব সুন্দর লাগলো যে আসলে এই যে রক্তক্ষরণ কিংবা হেমোরেজ, পোস্টপার্টাম হেমোরেজ এবং এক্ল্যাম্পসিয়া, এটা অলমোস্ট 50% অফ ম্যাটারনাল ডেথস কিন্তু হয়ে যাচ্ছে এটার জন্য। অল অফ দিস আর প্রিভেন্টেবল, সব কিছু কিন্তু আমরা প্রিভেন্ট করতে পারবো, কিন্তু সচেতনতা লাগবে, অ্যাওয়ারনেস লাগবে, ফ্যামিলি সাপোর্ট লাগবে, উইমেন্স এম্পাওয়ারমেন্ট লাগবে, এবং বেসিক কতগুলি যেমন 5টা ডেঞ্জার সাইন, সেটা তো তাদেরকে জানতে হবে। 5টা ডেঞ্জার সাইন কি? ফ্যামিলি মেম্বার যদি না জানে 5টা ডেঞ্জার সাইন কি, তারা তো বুঝবে না যে এই সময়টা একটা মেয়েটা একটা বিপদের মধ্যে পড়েছে, তাকে ইমিডিয়েটলি আমাদেরকে নিয়ে যেতে হবে একটা মানে হাসপাতালে কিংবা একটা ক্লিনিকে। আমাদের প্রথম কথা বলি যে প্রসূতি অবস্থায় কমপক্ষে একজন মহিলা 4 বার তার অ্যান্টিনেটাল চেক করতে হবে, চেক আপ দরকার। এবং সেই লক্ষ্যে বর্তমান সরকার কমিউনিটি ক্লিনিকের কথায় আসি আমরা, প্রতি 6000 জনগোষ্ঠীর জন্য একটি করে কমিউনিটি ক্লিনিক করা হয়েছে। সেখানে পরিবার পরিকল্পনার FWA আছে, মানে পরিদর্শিকা আছে, সহকর্মী আছে, এবং আমরা নতুন করে CHCP যাকে বলে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার আমরা দিয়েছি, তাদেরও ট্রেনিং দেওয়া হচ্ছে। মোস্টলি মেয়েদের আমরা দিয়েছি, তারা অ্যান্টিনেটাল চেক আপ করবে, প্রয়োজনে কিছু কিছু জায়গাতে তারা ডেলিভারির চেষ্টা করবে এবং পোস্টনেটাল চেক আপ করবে। এই সার্ভিসটা কি প্রপারলি পাচ্ছে আমাদের মায়েরা? এক্ষেত্রে আমরা বলি যে কমিউনিটি ক্লিনিক এবং উপজেলা হেলথ কমপ্লেক্স বা জেলা হাসপাতাল সব জায়গায় কিন্তু গাইনি বিশেষজ্ঞ আছে। এখন অ্যান্টিনেটাল চেক আপের জন্য যে জিনিসটি প্রয়োজন, একটি পরিবারের যে পুরুষ শাসিত সমাজে একজন মহিলা কিন্তু চিকিৎসকের কাছে যাওয়ার মতো আগ্রহ প্রকাশ করলেও যদি পুরুষ না চায় তাহলে যেতে পারে না। এই যে পরিকল্পনাহীন গর্ভধারণ এবং পরবর্তীতে কিভাবে চেক আপ করতে হবে, খাওয়াটাও মায়েরা আমাদের দেশে জানেন যে ওই হাড়ি বা পাতিলের শেষ অংশটি খায়। তাদের যে নিউট্রিশন দরকার, বাচ্চার জন্য যে খাবার দরকার, এগুলো সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, আমি মনে করি যে অ্যাওয়ারনেস ডেভেলপমেন্ট, যেটা বর্তমানে কমিউনিটি ক্লিনিকে 3 জন FWA হেলথ অ্যাসিস্ট্যান্ট এবং কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার আছে, ওদের মধ্যে ট্রেনিংটা এমনভাবে দিতে হবে প্রয়োজনে ওখান থেকে তারা বাড়িতে বাড়িতে গিয়ে এ ধরনের গর্ভধারণ করা মহিলাদেরকে উপদেশ দিতে পারে। আমরা কমিউনিটি ক্লিনিক নিয়ে আরো কথা বলবো। আমাদের এখানে আরেকজন অতিথি আছেন, সঙ্গীত শিল্পী নির্ঝর। আমরা নির্ঝরের কাছে জানতে চাইবো, নির্ঝর, যদিও তুমি অবিবাহিত, তারপরও তুমি তো বিভিন্ন শো করতে বিভিন্ন জায়গায় যাচ্ছ বা সচেতনতামূলক কর্মকাণ্ডে তোমরাও জড়িত গানের মাধ্যমে। তোমার কোনো ব্যক্তিগত অভিজ্ঞতা আছে কিনা? আমি যেটা বলবো যে আমাদের শুধু যে গান গাই এটা না, মানে আমাদের মিডিয়া কিন্তু অনেক বড় একটা ভূমিকা রাখতে পারে এখানে। হ্যাঁ, প্রত্যেকে মিডিয়াতে যারা আমরা, যেমন আপনি নিউজে আছেন, আমি গানে আছি, যারা নাচে আছে, হোয়াট এভার, সবাই কিন্তু উচিত প্রত্যেকটা আমার নিজের যে জায়গা, হ্যাঁ আমার নিজের যে গ্রাম, ওখানে যে, কারণ আমাকে চিনে, ওখানে যে তাদেরকে যারা গরিব আছেন, যারা শিক্ষিত না, সচেতন না, তাদেরকে জানানো, এবং ওখানে ওয়ার্ডে যারা মহিলারা আছে সবাইকে একটা শিক্ষার ব্যবস্থা করে দেয়া যে না তোমরা শিখো এবং অপরকে বলো। এই জিনিসগুলো আমার মনে হয় করা উচিত, এবং আমি অলরেডি কাজ শুরু করেছি। আমি কিছু বাচ্চাদের নিয়ে, কিছু মহিলাদেরকে নিয়ে কাজ স্টার্ট করে দিয়েছি। আমার মনে হয় যে ইন ফিউচার আমি এটা নিয়ে আরো কাজ করব,
তার এবং মানে উনি অনেক যেটা বলছিলেন যে অশিক্ষিত মহিলাদের মধ্যে এক্স্যাক্টলি মাতৃমৃত্যুর হার কিন্তু বেশি। সবচেয়ে বেশি। তো জি, আবার সেই সবচেয়ে। অশিক্ষিতদেরকে যদি শিক্ষিত করে তুলতে হয়, শিক্ষিত সেক্ষেত্রে ওই গ্রাম Guardian, পর্যায়ে হ্যাঁ। সচেতনতা বৃদ্ধি, এবং আমি মনে করি যে আমরা যতটা পারি সাপোর্ট দেবো তাদেরকে। হ্যাঁ, এবং নট অনলি মেয়েদের, জি, ছেলেদেরও ছেলেদেরও পাশাপাশি দিতে হবে। ছেলেদের, একটা- শাশুড়িদের, হ্যাঁ, হ্যাঁ, সবার। এবং গান একটা এমন শাশুড়িদের। একটা মিডিয়াম যে মানে সত্যি সবার কাছে এটা প্রিয়। আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছি, এরপর আমরা আবার কথা বলবো। এই পর্যায়ে নিচ্ছি বিরতি, ফিরছি একটু পরেই, সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। আবারও আমন্ত্রণ মাতৃত্ব অনন্য আসুন একে নিরাপদ করি অনুষ্ঠানে। কথা বলছিলাম মাতৃস্বাস্থ্য ও বর্তমান অবস্থা এবং উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে। আমি মাননীয় প্রতিমন্ত্রীর কাছে জানতে চাইবো, নারী ক্ষমতায়ন যেটা, জি, এটাকে কিভাবে আপনারা প্রমোট করছেন অথবা মোটিভেট করছেন? বর্তমান সরকার নারীর ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত সচেতন। এই প্রথম দেশ স্বাধীন হওয়ার পরে এবার আপনার শিশু এবং মায়েদের একটি হয়েছে, নীতিমালা হয়েছে। সেই নীতিমালা এটা প্রচার করা হয়েছে, এটা জানে সচেতন যারা, তারা সে আমাদের শিশুর অধিকার এবং মায়ের অধিকারের রক্ষার জন্য, নারীর অধিকারের রক্ষার জন্য এইখানে একটা হয়েছে, নীতিমালা হয়েছে। এবং শুধু এটা নয়, একটু যদি খেয়াল করেন দেখবেন যে আমরা ইউনিয়ন পর্যায়ে এই মহিলা সংরক্ষিত মহিলা আসনে মেয়েদের দেওয়া হয়েছে, এবং বিভিন্ন অর্গানাইজেশন আছে, পুলিশ বলেন, তারপরে বর্তমানে ডেপুটি সিভিল সার্জন, ডিসি, ডিসি, অনেক মহিলা আছে। বিচারপতি মহিলা দেওয়া হয়েছে। অনেক আমলা আছে যারা যারা না, স্যার, মহিলা। স্যারের কথা আমি- প্রসঙ্গে, হ্যাঁ, জি, আমি আপনার কাছে আসছিলাম, জি বলুন। হ্যাঁ, স্যার যেটা বলছেন যে লোকাল লেভেল যেখানে এমপি নারী কিংবা ক্ষমতায়ন। নারী, সেখানে কিন্তু উইমেন রিপ্রেজেন্টেটিভ আছে। আচ্ছা। হ্যাঁ, ইউনিয়ন পরিষদ মেম্বার, মেম্বার। হ্যাঁ, 3 জন মহিলা আছেন, এবং ওনাদের কিন্তু পোর্টফোলিও একদম ঠিক করা যে ওনারা মহিলাদের, তাদের জন্য হেলথ, এডুকেশন, সব ডেভেলপমেন্টটা তারা দেখে, এবং এটা তাদেরই চার্জ। তো আমার মনে হয় যে স্ট্র্যাটেজিটা ডেভেলপ করা দরকার এখন, যে হেলথ, উইমেন্স হেলথ, ম্যাটারনাল হেলথ, এগুলো তাদের কাজের মধ্যে কিভাবে তাদেরকে ট্রেনিং দিয়ে আরো সম্পৃক্ত করা যায়। সম্পৃক্ত হ্যাঁ, করা যায়। যে কথাটি এইটা একটু দরকার। আগে বলছিলেন যে শিক্ষা, জি, শিক্ষার সাথে সাথে কিন্তু শিক্ষার এই সাথে- এম্পাওয়ারমেন্টের জি। বিষয়টা। আমি কি একটা কথা বলতে পারি? জি, সেটা হচ্ছে অবশ্যই। আমার যেটা মনে হয়, আমাদের প্রত্যেকটা যারা বাচ্চারা স্কুলে যায়, হ্যাঁ, একটা বয়সের পরে তাদেরকেও শিখানো বা তাদেরকেও শিক্ষা দেয়া। যেমন দেশে আমি যেমন বাইরে থেকে পড়ালেখা করে হ্যাঁ, আসছি, জি, পাঠ্যপুস্তকে হ্যাঁ, এটা এক্স্যাক্টলি, include ওখানে করার জন্য। কিন্তু 6 বছরের পর থেকে প্রত্যেকটা শিশুকে এই ব্যাপারে জানানো কি হয়, করণীয় কার কি বা- করণীয়। কার হ্যাঁ। কি করণীয়। আমাদের মনে হয় এই ব্যাপারটাতেও আমাদের একটু তবে এই ক্ষেত্রে আমাদের সরকারের একটা পজিটিভ দিক আছে, সেটা হলো আপনি জানেন যে এই নারীর ক্ষমতায়নের জন্য জি। ওমেন্স এম্পাওয়ারমেন্টের উপরে মাননীয় প্রধানমন্ত্রীকে জাতিসংঘ পুরস্কার দেওয়া হয়েছে, সাউথ পুরস্কার। লিটারেসির দিক থেকে আমরা কিছুটা এগিয়েছি, অনেক এগিয়েছি, অনেক এগিয়েছি এগিয়েছি। নারীর ক্ষমতায়নের অনেক হয়েছে, এদেশে অনেক ক্ষমতায়ন হয়েছে। লিটারেসি দিয়ে এগিয়েছি, কিন্তু এখনো কালচারাল ভ্যালুস গুলো খুব স্ট্রং। Yes, হ্যাঁ, সামাজিকভাবে কিন্তু অনেক সামাজিকভাবে মহিলা এখনো ওই- ঘরের বাইরে আসতে যেমন পারে। হাসপাতাল- মাতৃমৃত্যুর হার কমানো সম্ভব যদি হসপিটাল ডেলিভারি হয়। হসপিটাল হাসপাতালে delivery হয়। শুধুমাত্র প্রসব করলে মাতৃমৃত্যুর হার কমানো সম্ভব। হ্যাঁ, কিন্তু এখানে তো তাহলে নারীর ক্ষমতায়নটা কতটুকু? সেক্ষেত্রে আগের চেয়ে অনেক ডেভেলপ করেছে। আপনি জানেন গ্রামে এখন কিন্তু ভ্যান রেডি থাকে, বাড়িতে বলা হয় যে তুমি একটা রিক্সা রেডি রেখো, রাত্রে 2টো হইলেও নিয়ে যাচ্ছে। অন্তত আমরা টেলিভিশন রেডিওতে দেখতে পাই বা শুনতে পাই, কিন্তু তারপরেও আগের চেয়ে অনেক ডেভেলপ করেছে। যতটা পিছনে আছি, যে কথাটি শ্রীলঙ্কায় মাতৃমৃত্যুর হার মাত্র 50, আমাদের এখনো 50 নিচে 194, নেমে গেছে। 50-এর নিচে। 150 সুতরাং নিচে। ওই স্তরে আসতে হলে আমাদের সচেতনতা, শিক্ষা এবং মানুষের মানসিকতা ডেভেলপ করতে হবে। হ্যাঁ, প্রত্যেকজনের কিন্তু রেসপন্সিবিলিটি জি, আছে, জি। প্রত্যেকজন দায়িত্বশীলতা বাড়াতে হবে। এবং আমি যেটা দেখছি, মানে আমার নিজের অভিজ্ঞতা থেকে, আমি তো 30 বছর এই ফিল্ডে কাজ এই করেছি, ফিল্ডে কাজ করছেন। যে সবাই প্যারালেল কাজ করতে চাচ্ছে, সরকারের প্যারালেল সিস্টেম, এনজিওর প্যারালেল এই সিস্টেম, সমন্বয় নাই প্রাইভেট কোনো কোনো ক্ষেত্রে। এটা আগে কিন্তু দরকার, আমি যদি এটা দেখি যে সমন্বয়টা একটা দরকার। ডিস্ট্রিক্টে, আমি আমার এই ডিস্ট্রিক্টে আমি 0 ম্যাটারনাল মর্টালিটি চাই। Yes. আমি যদি 0 চাই, তাহলে আমার সাথে সরকার যদি এটা নেয় যে আমার সাথে কয়টা এনজিও আছে, কয়টা হেলথ ক্লিনিক আছে, আমার কয়টা প্রাইভেট সেক্টর আছে, কয়টা private সবাই sector মিলে আমাদের কাজ হলো আমরা 0, কারো অ্যাম্বুলেন্স আছে, কারো ডাক্তার আছে, কারো ওষুধ আছে, আমরা একসাথে মিলে করব। আমরা একটু তাদেরকে নির্ঝরের কিভাবে কাছে আমরা যাই। কাছে আনতে পারি? নির্ঝর যেহেতু মাত্র শুরু হ্যাঁ, করেছে, আমরা সেটা একটু হচ্ছে যে নির্ঝরের কাছে যাই। ভিসিবিডি, আমি এই সংগঠনের সাথে জড়িত আছি, ভিলেজ সেন্ট্রাল বাংলাদেশ ডেভেলপমেন্ট। তো এখানে হচ্ছে যে যারা আমাদের চরে, বিভিন্ন জায়গার চরে, ওই যে hard to শহর reach area। এরিয়াটা খুবই ওখানে, difficult, ওখানে হ্যাঁ, তাদের পৌঁছানো সাথে আমি আসলে service টা। ইনভলভ হয়েছি। ওখানে ধরেন এত সমস্যা, প্রোগ্রামের আগে আমি ম্যাডামের সাথে হ্যাঁ, যেমন একটা রিক্সা যায় না, একটা ভ্যান যায় না, আমরা আগে থেকে ওখানে সেট করে দেই কিভাবে যাবে, কারণ ওখান থেকে আসা যাওয়ার কমিউনিকেশন অনেক টাফ।
তো এই জিনিসগুলো আমি নিজে যে এখন যে করছি কাজ করছি এখন আমি বুঝতে পারছি যেগুলো অনেক টাফ এবং আমাদের সবারই এখানে এখানে শুধুমাত্র সরকার চাইলে তো আপনারাও পারেন, সবাই আপনারাও করবেন, সরকারি সহায়তা চাইলে আপনারাও পাবেন, কারণ সরকার কিন্তু সহায়তা দিচ্ছে। হ্যাঁ, এই ব্যাপারে আমি একটু বলি যে আপনি মাননীয় প্রতিমন্ত্রী আপনি শুনলেন, এখন আপনি কি পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করছেন? আমরা পদক্ষেপ নিয়েছি, আমরা এই 3 বছরের মধ্যে 284টি অ্যাম্বুলেন্স আমরা স্থাপন করেছি এবং হার্ড টু রিচ এরিয়া যেটা নৌকা ছাড়া কিছুই না, আমরা নো অ্যাম্বুলেন্স কিন্তু দিয়েছি, 10টা নো অ্যাম্বুলেন্স দিছি, আরো আমরা 1 বছরের মধ্যে আরো 10টা দিব এবং উদ্বুদ্ধ করছি স্থানীয়ভাবে, কিন্তু অনেকেই আমাদের কাছে জন্য বসে রয়েছে না, এনজিওরাও কাজ করছে এর পেছনে, তারা উদ্বুদ্ধ করে ওইখানে অ্যাম্বুলেন্স বা এই ধরনের ভ্যানের বন্দোবস্ত করে করা হয়েছে। স্যার যে বললেন যে এনজিওর কথা, আপনি কি মনে করেন যে এরা তাদের সঠিক ভূমিকা পালন করছে? আপনি যেহেতু এই ফিল্ডে ছিলেন। হ্যাঁ, অবশ্যই এনজিওরা তারা সবসময় অ্যাকচুয়াল সার্ভিস ডেলিভারিতে যায় না, তারা কিন্তু ওই যে সচেতনতা বাড়ানো, তারা হেল্প করতে পারবে সরকারের। যেমন কতগুলো এরিয়া আছে, লাখাই এরিয়াতে এমন অবস্থা যে ওখানে কোনো মানে খাগড়াছড়ি রাঙামাটি এলাকা, ওখানে তো মানে একদমই যাওয়াই যায় না। তাদের সেই মাগুলোর কি অবস্থা হবে সেখানে আমরা যখন যাই, খুবই খারাপ অবস্থা। এক্ষেত্রে আমি এনজিওদেরকে রিকোয়েস্ট করব যে প্রয়োজনে ওখানে হেলিকপ্টারের ব্যবস্থা করা যায় কিনা সরকারের সহযোগিতায়, তাহলে কিন্তু মাতৃমৃত্যুর হার কমানো যাবে পার্বত্য অঞ্চলে। কিছু কিছু এনজিও যারা আছে, এই এনজিও গুলোকেও একটু ডেভেলপড হতে হবে, আরো বাড়াতে হবে, মানুষ আরো ইনক্লুড করতে হবে, পরিধিটা বাড়ালে আরো। কিন্তু ডেভেলপ বলতে কি জবাবদিহিতার কথা বলতে চাচ্ছেন? না, জবাবদিহিতা আমি বলতে চাচ্ছি যে আমরা যেখানে একটা এনজিওতে 10 জন মানুষ আছে কাজ করার জন্য, আমার মনে হয় ওখানে 10 জন মানুষ এনাফ না, আমার জন্য আরো 10 জন যদি আমাদের আসে, ম্যান পাওয়ার বাড়ানোর যে ব্যাপারটা, এটার জন্য আমার মনে হয় যে রোগী সেবার পরিমাণও বাড়বে যদি ম্যান পাওয়ার বেশি হয়। এখানে আবার আরেকটা জিনিসও চলে আসছে, স্কিলড ম্যান পাওয়ার। এক্স্যাক্টলি, অবশ্যই সেটা আমি যে এনজিওর সাথে কাজ করছি, কিন্তু এটা তো ভলান্টারি কাজ না, এটা তো ফান্ডিং এর একটা ব্যাপার আছে, একটা বিশাল না। এখন লোক যদি আমি ডাবল রাখি তো ফান্ডিং এর তো একটা ব্যাপার আছে। কিন্তু যেখানে যদি আমরা জয়েন্টলি গভর্নমেন্ট এনজিও একসাথে যদি করে এবং আমরা একটা করে ডিস্ট্রিক্টে বলে এই ডিস্ট্রিক্টে কোনো এনজিও নিজের মতন কাজ করতে পারবে না, কোনো প্রাইভেট সেক্টর নিজের মতন কাজ করতে পারবে না। আমাদের সরকারের যে এইচএনপিএসপি রুল এটা আছে, ওইটার আওতার মধ্যে আমরা একসাথে মিলে কাজ করব। আপনার অ্যাম্বুলেন্স আছে, আমি অ্যাম্বুলেন্স কিনবো কেন, আপনি অ্যাম্বুলেন্স দেন, আপনার অ্যাম্বুলেন্সে আমার রোগী যাবে, আমার ডাক্তার যাবে, একই রোগী তো আমাদেরই জনগণ। হ্যাঁ, সবাই তো একই ক্লায়েন্টকে আমরা সার্ভ করছি, কেন একই ক্লায়েন্টকে আমরা খন্ড খন্ড ভাবে সার্ভ করবো কেন? আমরা একসাথে করে আমাদের গোলটা অ্যাচিভ করি। অধ্যাপিকা তাহেরা আহমেদ বলছিলেন যে এখানে তো ভলান্টারি কাজ না, এটা এখানে ইনভেস্টমেন্টের একটা ইয়ে আছে, তো এটাকে আপনারা কিভাবে ইয়ে করছেন মাননীয় প্রধানমন্ত্রী? আমার স্বাস্থ্য প্রতিমন্ত্রী হিসেবে আমার অবজারভেশন যে আমাদের এমজিডি 4 যেটা শিশু মৃত্যুর হার, মাতৃমৃত্যুর হার যে কমেছে, এটা আমরা সরকারের পক্ষ থেকে খালি দাবি করলে চলবে না, এটা মূল কাজটা কিন্তু এনজিওরাই করছে। জি, অবশ্যই তারা মাঠে গিয়েছে, আমরা যেখানে পৌঁছতে পারি নাই তারা সেখানে পৌঁছতে পারে। সুগাইকে কিন্তু এই কথাটাই বললেন। হ্যাঁ, নির্জারের কথাটি বলছেন। তবে আমি যেটা সাথে সাথে বলবো যে এই সমন্বয়হীনতা যেখানে আছে সেইটা মনিটর করার জন্য সরকারের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া উচিত। আমি মাননীয় প্রতিমন্ত্রীর কাছে জানতে চাবো যে ফান্ডিং এর বিষয়টা, এখানে অবশ্যই একটা ফান্ডিং এর বিষয় আছে, আমাদের একটা বাজেট অ্যালোকেশন আছে, তো এটা কিভাবে আপনারা মনিটরিং করছেন বা কিভাবে ডিস্ট্রিবিউশন করেছেন? আচ্ছা, এখানে আমি বলি, কয়েকদিন আগে বাজেট পেশ করা হয়েছে, গত বছর থেকে এই বছর আমাদের বাজেট 1000 কোটি টাকা বেশি দেওয়া হয়েছে এইসব কর্মকাণ্ডের জন্য। এবং আমাদের মূল কথা হচ্ছে যে আর একটিও যেন মৃত্যু না হয়, আমরা যে ওইখানে ওইটা করব এটা না, আমাদের কথা হলো একটি পশুতে জানি তার বিনা কারণে মৃত্যু না হয়, সকলের একসঙ্গে কাজ করতে হবে। এটা মাননীয় মন্ত্রী মহোদয় যেমন বলেছেন যে বাজেটে 1000 কোটি টাকা হয়েছে, এই মাতৃমৃত্যু কমানোর জন্য যদি বাজেট সম্পূরক বাজেটে আরো বাড়ানো দরকার, সেক্ষেত্রেও সরকার যেন পদক্ষেপ গ্রহণ করে। সবাইকে এক হয়ে সহযোগিতা করে সবাইকে একসাথে কাজ করতে হবে। অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আমরা নির্ঝরকে দিয়ে শেষ করব একটা গান দিয়ে, এই মা সংক্রান্ত কোনো গান অথবা। আমি চেষ্টা করি সবসময় আমার অ্যালবামে দেশ নিয়ে, মা নিয়ে গান রাখার, তো আমার অ্যালবাম থেকে দেশের উপর একটা গান করছি। আমি খুঁজে বেড়াই আমার মাকে নীল সাগরের তীরে, দেখি মা যে আমার দাঁড়িয়ে আছে
গাংশালিকের ভিড়ে ওগো বাংলা মায়া যত সুখ তোমার আলিঙ্গনে আমার হয় না কোথাও যাওয়া হৃদয় মাঝে বয়ে যে শুধু সবুজ শ্যামল হাওয়া আমি উথাল পাথাল তোমার ছোঁয়ায় ঘুমিয়ে পড়ি মাগো তোমায় ঘিরে ওগো বাংলা মায়া যত সুখ তোমার আলিঙ্গনে। থ্যাংক ইউ। ধন্যবাদ সবাইকে। দর্শক, শেষ করছি আজকের মাতৃত্ব অনন্য আসুন একে নিরাপদ করে অনুষ্ঠান। আজ আমরা চেষ্টা করেছি তথ্য উপাত্তের মাধ্যমে কিছু বিষয় তুলে ধরতে। তবে সবার আগে যেটা প্রয়োজন, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল 5 অর্জন করতে হলে আমাদের সবাইকে সমান ভূমিকা পালন করতে হবে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আগামীতে আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।